হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা যে প্র্যাকটিস সেট নম্বর 26 নিয়ে আলোচনা করবো। এটা শুধু ডাব্লিউবি নয়, সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের সমস্ত সিলেবাসের সবকটা অংশই কিছু না কিছু নিয়ে সমস্ত প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। তাতে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স প্রায় সবই আছে। কেমন? আশা করি ক্লাসটি তোমাদের আগামী এক্সামের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে প্রমাণিত হবে। তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট কথা তোমাদের জানানো ছিল যে গতকালকে আমি কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদেরকে দিতে পারিনি, কারণ এমডিএম এর কারণে একটু স্কুলে ব্যস্ত ছিলাম। তো চলো আজকে তোমরা সেটা ক্লাসটা পেয়ে যাবে। কেমন? আর বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করি। 2020 সালের প্রথম প্রশ্ন দেখো কী আছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। 2020 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন কে? মিশেল হাচিনসন, মারিয়েকে লুকাস, রহিমতুল্লাহ মণ্ডল চৌধুরী নাকি শশী থারুর? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 2020 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন মারিয়েকে লুকাস। মারিয়েকে লুকাস একজন ডাচ লেখিকা। ডাচ বলতে সাধারণত নেদারল্যান্ডসকে বলা হয়। নেদারল্যান্ডসের যে ভাষা তাকে সেখানে ভাষাকে ডাচ বলা হয়, এবং সেই ডাচ লেখিকা হচ্ছেন মারিয়েকে লুকাস। ক্লিয়ার? এবং নেদারল্যান্ডস যখন কথা রয়েছে, নেদারল্যান্ডসে দেখবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক ন্যায়ালয় আছে, তার প্রধান দপ্তর কে আছে? দ্য হেগ শহরে অবস্থিত। এবং নেদারল্যান্ডসের রাজধানী হচ্ছে আমস্টারডাম, সেটাও কিন্তু মনে রাখবে। 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। মুম্বাই বন্দরের পরিচালনা ভার কোন গোষ্ঠী পাচ্ছে? হচ্ছে মুম্বাই বন্দরের পরিচালনা ভার কোন গোষ্ঠী পাচ্ছে? অপশনগুলো দেখে নিই। আদানি গোষ্ঠী, আম্বানি গোষ্ঠী, মিত্তল গোষ্ঠী নাকি টাটা গোষ্ঠী? তো সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই বন্দরের পরিচালনা ভার পাচ্ছে আদানি গোষ্ঠী। অপশন এ ইজ দ্য রাইট আনসার, যাদের ফরচুন তেল আছে। কেমন? যেটা দাদা আমাদের অ্যাডভার্টাইজ করে নাকি। যুদ্ধ বিমানের জরুরি ওঠানামার জন্য পশ্চিমবঙ্গের কোথায় রানওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে? যুদ্ধ বিমানের জরুরি ওঠানামার জন্য পশ্চিমবঙ্গের কোন জায়গায় রানওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে? খড়গপুর, কলাইকুণ্ডা, নারায়ণগড় নাকি মেদিনীপুর? তো সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য রাইট আনসার ইজ নারায়ণগড়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 4 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? এটা আমরা সকলে জানি, রিসেন্টলি মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেকশন পেরিয়েছে নাকি। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম জো বাইডেন। আর উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টের নাম কি? অপশনগুলো দেখে নিই। অপশনগুলো দেখার প্রয়োজন নেই। রাইট আনসার ইজ ভারতীয় বংশোদ্ভূত কে? কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। অপশন বি সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? স্টেট ব্যাঙ্ক অর্থাৎ এসবিআই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? রজনীশ কুমার, সুনীল মেহতা, হাসমুখ আধিয়া নাকি দীনেশ কুমার খাড়া? তো সঠিক উত্তরটি হয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন দীনেশ কুমার খাড়া। অপশন ডি সঠিক উত্তর। আমাদের মোটো কি? চাকরি আমায় পেতে হবে। এটা যে জোশ, এই জোশটা যেন সবসময় তোমার ভিতরে থাকে। কেমন? এক্সাম যে কোনো দিন কিন্তু ডিক্লেয়ার হতে পারে, নিজেকে এখন থেকে প্রিপেয়ার রাখো সমস্ত দিক থেকে। হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে? হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে শিলভদ্র, বাণভট্ট, আর্যভট্ট নাকি কৌটিল্য? এটা হচ্ছে আজকে তোমাদের হোম টাস্ক। কমেন্ট বক্সে আমাকে জানাও সঠিক উত্তরটি কী হবে। ক্লাসের শেষে আমি আনসারটা পড়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ম্যাচ করে নিও। 7 নম্বর প্রশ্নে চলে যাই। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেছিলেন? চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু নাকি বালগঙ্গাধর তিলক? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করেছিলেন রাসবিহারী বসু। অপশন বি সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কোন সাম্রাজ্যের শাসনকালে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল, বা গান্ধার শিল্পের স্বর্ণযুগ কোন সাম্রাজ্যের শাসনকালকে বলা হয়? গান্ধার শিল্প একটি অত্যন্ত উন্নত মানের স্থাপত্য শিল্প কলা। সেই গান্ধার শিল্প বিকশিত হয়েছিল কোন শাসনকালে? সাতবাহন, কুষাণ, গুপ্ত নাকি মৌর্য? তো সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য রাইট আনসার ইজ অপশন বি, কুষাণ সাম্রাজ্যের শাসনকালে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল। 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কোন সৌধের রং গোলাপি? পিঙ্ক। কোন সৌধের রং গোলাপি? তাজমহল, মতিমহল, হাওয়া মহল নাকি মুমতাজ মহল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে হাওয়া মহল সৌধের রং গোলাপি। এটা হালকা পিঙ্ক রঙের যে বেলে পাথর সেটা দিয়ে তৈরি হাওয়া মহল, তাই তার রং গোলাপি। এটা কোথায়? রাজস্থানে অবস্থিত নাকি। আর রাজস্থানের জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। কী কারণে? না, ইংরেজদের যে রাজা, পঞ্চম রাজা ছিলেন, তার প্রিয় রং ছিল গোলাপি। তাই তিনি যখন আসেন, পঞ্চম জর্জ, তার সম্মানার্থে সমস্ত শহরটাকে গোলাপি সিটি করা হয়েছিল। হরপ্পা সভ্যতায় ধান চাষের সঙ্গে যুক্ত ছিল কোন স্থান? ধান চাষের সঙ্গে যুক্ত ছিল কোন স্থান? অপশানগুলো থেকে বলবে কিন্তু। কালীবাঙ্গান, লোথাল, রোপার নাকি কাটাডিজি? তো সঠিক উত্তরটি হবে হরপ্পা সভ্যতায় ধান চাষের সঙ্গে যুক্ত ছিল লোথাল।
অপশন বি সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, কাকে ভারতের ফাদার অফ ইকোনমিক লিবারাইজেশন বা অর্থনৈতিক উদারনীতির জনক বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিসেন্টলি জিডিপি কম বেশি হওয়ার কারণে ইকোনমিক্সের ব্যাপারে অনেক কিছু নিউজ এসেছে, সেখান থেকে প্রাক্তন আমাদের যে মনমোহন সিংয়ের কথাও বারবার উঠে এসেছে, কেমন? তাই ভারতের ফাদার অফ ইকোনমিক লিবারাইজেশন বা অর্থনৈতিক উদারনীতিক জনক কাকে বলা হতো? না মনমোহন সিংকে বলা হতো। বিখ্যাত ইকোনমিক্স মনমোহন সিংকে ভারতের অর্থনৈতিক উদারনীতির জনক বলা হতো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 12 নম্বর প্রশ্নে চলে যাই, বিশ্বের শিল্পোন্নত ধনী দেশের অর্থনৈতিক জোট নিচের কোন নামে পরিচিত? শিল্পোন্নত ধনী দেশের অর্থনৈতিক জোট কোন নামে পরিচিত? G7, G8, G10 নাকি G77? তো সঠিক উত্তরটি হয়ে যাবে G7। এইখানে অনেকে প্রশ্ন করতে পারো যে G7 বলে তো কিছু নেই, G8। অবশ্যই G8 নামেই পরিচিত ছিল সেই সংগঠনটি, কিন্তু রিসেন্টলি রাশিয়া যখন সেখান থেকে বেরিয়ে যায় তাই সেই জোটটি হয়ে যায় G7। তাই সঠিক উত্তরটি হবে অপশান এ G7। 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, মডভেট এর পুরো নাম কি? মডভেট জিএসটি যখন লাগু হয় তখন বিভিন্ন রকম ট্যাক্সের ব্যাপারে নিউজ এসেছে, এখনও বারবার জিএসটির কথা বারবার উঠে আসে খবরের শিরোনামে, সেখান থেকে বলা হয় যে মডভেট। এই মডভেটের পুরো নাম কি? না অপশান এ মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মনে থাকবে, মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাটের ফুল ফর্ম ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আর মড বলতে মডিফাইড বলা হয়েছে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 14 নম্বর প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটি একটু ট্রিকি কোশ্চেন, প্রশ্নের মধ্যে কিন্তু একটু অন্যরকম ঘুরপেচ করে প্রশ্নটা বলা আছে। পঞ্চায়েত ভোট নেওয়ার দায়িত্বে কে থাকে? পঞ্চায়েত ভোট নেওয়ার দায়িত্বে কে থাকে? নির্বাচন কমিশন, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নাকি সুপ্রিম কোর্ট? দেখো, ইন্ডিয়াতে 3 রকমের ভোট হয়, বিধানসভা, আর একটা হচ্ছে লোকসভা, এবং একটা হচ্ছে পঞ্চায়েত ভোট। কেমন? তো বিধানসভা ভোট এবং লোকসভা ভোট সেন্ট্রালের যে নির্বাচন কমিশন এজেন্সি আছে, সেই নির্বাচন কমিশন দ্বারাই কিন্তু ইলেকশন কমিশন দ্বারাই সেটা কন্ট্রোল হয় বা নিয়ন্ত্রিত হয় বা দায়িত্বে থাকে সেখানে, কেমন? যে দেশের যেটা নির্বাচন কমিশন। কিন্তু যেটা পঞ্চায়েত ভোট সেটা কিন্তু সেই রাজ্যে যে রাজ্য নির্বাচন কমিশন থাকে, সেই রাজ্য নির্বাচন কমিশনই কিন্তু পঞ্চায়েত ভোট কিন্তু পরিচালনার দায়িত্বে থাকে। ক্লিয়ার? তো এখানে অনেকেই হয়তো বলবে অপশান এ। অপশান এটা কিন্তু সঠিক উত্তর হবে না, অপশান বি ইজ দ্য রাইট আনসার হবে। রাজ্য সরকার, রাজ্য সরকার বলতে এখানে রাজ্য সরকারের যে নির্বাচন কমিশন আছে তাকে বলা হয়েছে, তাই অপশান বি সঠিক উত্তর হবে। কেমন? ন্যাচারালি যদি থাকে নির্বাচন কমিশনই ভোট পরিচালনার দায়িত্বে থাকে, কিন্তু পঞ্চায়েত ভোটের জন্য থাকে রাজ্য সরকারের নির্বাচন কমিশন, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন। 15 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, স্বাধীন ভারতে প্রথম কবে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়? ন্যাশনাল এমার্জেন্সি। জাতীয় জরুরি অবস্থা প্রথম জারি করা হয় কত সালে? যখন ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যুদ্ধ হয়েছিল, সেটা হয়েছিল 1962 সালে। তাই সঠিক উত্তর হবে অপশান এ। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 1962 সালে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল, প্রথম স্বাধীন ভারতের কথা বলা হয়েছে। 16 নম্বর প্রশ্নে চলে যায়, শাল হচ্ছে কী ধরনের বৃক্ষ? শাল গাছ। শাল গাছ কী ধরনের বৃক্ষ? সরলবর্গীয়, চিরসবুজ, ম্যানগ্রোভ নাকি পর্ণমোচী? তো সঠিক উত্তরটি হয়ে যাবে শাল গাছ হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ বা পর্ণমোচী বৃক্ষ। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 17 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু ট্রিকি কোশ্চেনের মধ্যে একটু ভালো করে কোশ্চেনটা পড়বে, তাহলে এর মিনিংটা বুঝতে পারবে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নলিখিত কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়? পয়েন্ট টু বি নোটেড, বিশ্লেষণ করা হয়। বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় সেটা কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়? জিআইএস, টোপোগ্রাফিক্যাল মানচিত্র, স্যাটেলাইট ইমেজারি নাকি অক্সফোর্ড অ্যাটলাস? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে টোপোগ্রাফিক্যাল মানচিত্র। অপশান বি সঠিক উত্তর। তোমরা হয়তো বলবে এখন তো স্যাটেলাইটের সাহায্যে সব কিছু এক্সপ্লেন করা হয়। হ্যাঁ, অবশ্যই স্যাটেলাইটের সাহায্যে জানা যায় জিনিসটা যে কোথায় কখন আসছে, কীভাবে কোন দিকে গতিপথ যাচ্ছে, কিন্তু বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় বলতে তোমার যখন কোনো একটা ভূগোলের ক্লাস, সেখানে জিওলজির ক্লাসে যখন ঘূর্ণিঝড় সম্পর্কে এক্সপ্লেন করা হবে, সেটা কিন্তু বিশ্লেষণ করা হবে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সাহায্যেই। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 18 নম্বর প্রশ্ন হয়ে যায় আজকের একটা গুরুত্বপূর্ণ এবং কোশ্চেন অফ দ্য ডে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে এনইএফএ নামে পরিচিত ছিল? এনইএফের ফুল ফর্ম নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এনইএফএ নামে পরিচিত ছিল কোনটি? নাগাল্যান্ড, মণিপুর, অসম নাকি অরুণাচল প্রদেশ? তো সঠিক উত্তরটি হবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল অরুণাচল প্রদেশ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 1987 সালে এটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। এখানে কিন্তু চীনের সঙ্গে ভারতের একটু বিবাদ আছে এই অরুণাচল প্রদেশকে নিয়ে, তাই এবং রিসেন্টলি এটা নিউজেও এসেছিল, তাই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি কিন্তু এবার এক্সামে তোমাদের আসতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ এবং কোশ্চেন অফ দ্য ডে, ডানকান প্রণালী। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? বা সোজা সাপটা কথায় বলতে গেলে ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপকে বিভক্ত করেছে বা আলাদা করেছে বা পৃথক করেছে?
অপশানগুলো দেখে নিই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, ক্ষুদ্র আন্দামান ও নিকোবর, আমিনদ্বীপী ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। তো সঠিক উত্তরটি হবে ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী, কিন্তু যে দুটি দ্বীপের মধ্যে অবস্থিত সেটি হচ্ছে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান। অপশান বি সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, মানবদেহে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? দেখো, মানবদেহে যে ইউরিয়া উৎপন্ন হয় সেই যে রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন যে প্রসেসের মাধ্যমে উৎপন্ন হয় তাকে বলা হয় অর্নিথিন সাইকেল বা অর্নিথিন চক্র। তাহলে ইউরিয়া উৎপন্ন হওয়ার সঙ্গে সম্পর্কিত হচ্ছে অর্নিথিন চক্র, মনে থাকবে তো অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র অপশানগুলো তোমরা পড়তে থাকো ততক্ষণ, যে ইউরিয়া কোথায় তৈরি হয়, কেমন? অর্নিথিন সাইকেল তাকে বলা হয়। ক্লিয়ার? অর্নিথিন সাইকেলের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়, এবং ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? লিভার বা যকৃতে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং যেটি রক্তের মাধ্যমে পিউরিফাই হয় কোথায় বলো তো? পিউরিফাই বৃক্কে, এবং মূত্রের মাধ্যমে কিন্তু দেহের বাইরে নির্গত হয়ে যায়। তাই অর্নিথিন সাইকেল হয় কোথায়? যকৃতে অর্নিথিন সাইকেল হয়, তার মাধ্যমে কি উৎপন্ন হয়? ইউরিয়া। এত দিক থেকে প্রশ্ন আসতে পারে, সেদিকে খেয়াল রাখবে। নেক্সট, দোলা ব্যানার্জি কোন খেলার সঙ্গে যুক্ত? পশ্চিমবঙ্গের বাসিন্দা দোলা ব্যানার্জি, নর্থ 24 পরগনার বাসিন্দা দোলা ব্যানার্জি, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? রাইফেল শুটিং, ক্রিকেট, তীরন্দাজি এবং হাই জাম্প। তো সঠিক উত্তরটি হয়ে যাবে, দ্য রাইট আনসার ইজ আর্চারি বা তীরন্দাজি খেলার সঙ্গে দোলা ব্যানার্জি যুক্ত, যিনি উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের বাসিন্দা। অপশান সি ইজ দ্য রাইট আনসার। 22 নম্বর প্রশ্নে চলে যায়, স্ক্যানার হলো একটি কী ধরনের ডিভাইস? স্ক্যানার আমরা সকলে জানি যে কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ করা হয় তো স্ক্যানার। সেই স্ক্যানার কী ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস, মিক্সড ডিভাইস, আউটপুট ডিভাইস নাকি কোঅর্ডিনেটিং ডিভাইস? তো সঠিক উত্তর হয়ে যাবে স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। কিছুগুলো ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, স্ক্যানার, কেমন, এই যে আমরা যাকে বলি কি নাম, এই পেন ড্রাইভ, এগুলো সব কিন্তু ইনপুট ডিভাইস হয়। 23 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, বর্তমানে নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে দেওয়া হয়? নোবেল পুরস্কার পৃথিবীর একটা সবথেকে বড় পুরস্কার হিসেবে গণ্য নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া হয় কিসে কিসে? ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি বা মেডিসিনে দেওয়া হয়, লিটারেচার বা সাহিত্যে দেওয়া হয়, শান্তির পুরস্কার পিতে দেওয়া হয়, পিস দেওয়া হয়, এবং আরেকটা দেওয়া হয় ইকোনমিক্সে। তাহলে কটা হলো বলো তো? অপশান বি ইজ দ্য রাইট আনসার। ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, এটা ম্যাথামেটিক্স নয় কিন্তু, মেডিসিন মানে ওষুধ বা শারীরবিদ্যা, ফিজিওলজি, লিটারেচার, সাহিত্য, শান্তি এবং ইকোনমিক্স, এই 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। 24 নম্বর প্রশ্ন চলে যায়, কোন পুরস্কারকে গণিতের নোবেল বলা হয়? গণিতের নোবেল বলা হয় কোন পুরস্কারকে? ভারতজ্যোতি অ্যাওয়ার্ড, অ্যাবেল প্রাইজ, অগ্নি অ্যাওয়ার্ড নাকি রামানুজম অ্যাওয়ার্ড? তো সঠিক উত্তর হবে গণিতের নোবেল বলা হয় অ্যাবেল প্রাইজকে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। অ্যাবেল প্রাইজকে বলা হয় গণিতের নোবেল। 25 নম্বর প্রশ্নে চলে যায়, অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরঞ্জক কোথায় থাকে? আমাদের মানুষের রক্তরঞ্জকে হচ্ছে হিমোগ্লোবিন নাকি? সেই অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে রক্তরঞ্জক কোথায় থাকে? লসিকাতে থাকে, রক্তকণিকার মধ্যে থাকে, রক্তরসে থাকে, না কোনোটিই নয়? তো সঠিক উত্তরটি হবে অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরঞ্জক থাকে রক্তরসে বা প্লাজমাতে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। এবং মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন লোহিত মানে রক্তকণিকায় থাকে, যেমন মানুষের থাকে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নাকি? 26 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, মাকড়সা ও কাঁকড়া বিছের রেচনাঙ্গ কোনটি? মাকড়সা এবং কাঁকড়া বিছে রেচনাঙ্গ কোনটি? নেফ্রিডিয়া, সবুজ গ্রন্থি, ফ্লেম কোষ নাকি কক্সাল গ্রন্থি? দেখো, অ্যাকচুয়ালি মাকড়সা এবং কাঁকড়া বিছে এদের রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান টিউবেল বা ম্যালপিজিয়ান নালিকা, এটাই হচ্ছে এদের মুখ্য রেচনাঙ্গ। কিন্তু এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে সঠিক উত্তর হবে কিন্তু কক্সাল গ্রন্থি। কক্সাল গ্রন্থি মাকড়সা এবং কাঁকড়া বিছের রেচনাঙ্গ, কেমন? আর যদি থাকে ম্যালপিজিয়ান নালিকা তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ম্যালপিজিয়ান নালিকা। 27 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, পাখির ওড়া নিউটনের কোন গতিসূত্রকে সমর্থন করে? পাখি যে ওড়ে সেটা নিউটনের কোন গতিসূত্র দ্বারা সেটাকে সমর্থন করে বা কোন গতিসূত্র দ্বারা সেটা আমরা ব্যাখ্যা করতে পারি? দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয়, তৃতীয় নাকি প্রথম? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তৃতীয়। নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে পাখির ওড়াকে এক্সপ্লেন করা যায়, এবং সেখানে পাখি ডানার সাহায্যে হাওয়ায় যে ক্রিয়া করে হাওয়ার প্রতিক্রিয়ার সাহায্যে সে কিন্তু উড়ে বেড়ায়। 28 নম্বর প্রশ্নে চলে যায়, হেলির ধূমকেতু কক্ষপথ কী রকমের হয়? হেলির ধূমকেতু 76 বছর অন্তর অন্তর পৃথিবীতে দেখা যায়। সেই হেলির ধূমকেতুর কক্ষপথ কী রকম? বৃত্তাকার, উপবৃত্তাকার, পরাবৃত্তাকার নাকি অধিবৃত্তাকার? তো সঠিক উত্তরটি হয়ে যাবে হেলির ধূমকেতুর কক্ষপথ উপবৃত্তাকার বা এলিপ্টিক্যাল সাইজের, এলিপ্টিক্যাল। এবং হেলির ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করে, এর কক্ষপথ এলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 29 নম্বর প্রশ্নে চলে যায়, একটি আদর্শ গ্যাসের শক্তি নির্ভর করে তার কিসের উপর? একটি আদর্শ গ্যাসের শক্তি নির্ভর করে কিসের ওপর? তার আয়তনের উপর, তাপমাত্রার উপর, চাপের উপর নাকি মোল সংখ্যার উপর?
তো সঠিক উত্তরটি হবে একটি আদর্শ গ্যাসের শক্তি নির্ভর করে সবসময় তার তাপমাত্রার উপর। তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের শক্তি বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস পেলে গ্যাসের শক্তি হ্রাস পায়। তো সঠিক উত্তর হবে অপশন বি, অন্য কিছুর উপর ডিপেন্ড করে না, অনলি ফর টেম্পারেচারের উপর নির্ভর করে। 30 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, হাইড্রা কোন পর্বভুক্ত প্রাণী? হাইড্রা কোন পর্বভুক্ত প্রাণী? প্রোটোজোয়া, নিডারিয়া, টিনোফেরা নাকি পরিফেরা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে হাইড্রা নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। কেমন? তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর মনে রাখবে, নিজেকে কিন্তু পরিশ্রম করতে হবে। এতক্ষণ যে তুমি ক্লাসটা দেখছো, তার মধ্যে তোমার প্রিপারেশন, তোমার ভিতরে একটা অদম্য ইচ্ছা আছে চাকরিটা পাওয়ার, এবং আমি তোমায় বিশ্বাস দিচ্ছি তুমি চাকরি পাবেই, গ্যারান্টেড। চলে যাই আজকের আমাদের হোম টাস্কে। হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে? না, হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট, সেই বাণভট্টের লেখা হর্ষচরিত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে নিজের প্রিপারেশন চালিয়ে যাও এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করবে। মনে রাখবে, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং কঠোর পরিশ্রমই তোমাকে তোমার সাফল্যের দিকে নিয়ে যাবে। ওকে বাই। আমি বারবার এই কথাটা কঠোর পরিশ্রম এই কারণে বলি, কারণ মাথায় তোমার ভিতরে যেমন ঢুকে যায় যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। ওকে, ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো। বাই, জয় হিন্দ।